আগের ভিডিওতে আমরা দেখেছি সলিউশন বা দ্রবণ দ্রবণ কিভাবে তৈরি করা হয়, দ্রবণের প্রকারভেদ, দ্রবণের গাঢ়ত্ব অনুসারে দ্রবণকে কিভাবে ভাগ করা হয় এই সম্পর্কে। আজকে আমরা কলিগেটিভ ধর্ম সম্পর্কে দেখব। তা কলিগেটিভ ধর্ম হচ্ছে যাকে বাংলায় বলা হচ্ছে সংখ্যাগত ধর্ম। তাহলে একে সংখ্যাগত ধর্ম বলা হয় কেন? সংখ্যাগত ধর্মকে এই জন্যই বলা হয় যে দ্রবণে আমরা দেখেছি দ্রাব্য আর দ্রাবক থাকে। দ্রাবের প্রকৃতির উপর কিন্তু এই ধর্ম নির্ভর করে না। কি সংখ্যক, কি পরিমাণ দ্রবীভূত আছে দ্রবণে, তার উপরে এই ধর্ম কিন্তু নির্ভর করে। তাহলে দ্রাবের সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? দ্রাবের সংখ্যা নির্ণয় করা হয় মোল ভগ্নাংশ দ্বারা। মোল ভগ্নাংশ। তাহলে দ্রবণ জানি, দ্রবণ সমান হচ্ছে দ্রাব যোগ দ্রাবক। তাহলে যদি দ্রাবক থাকে n1 সংখ্যক মোল বা n1 মোল আর দ্রাব থাকে n2 মোল, তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ হবে n1 বাই n1 প্লাস n2। দ্রাবর মোল ভগ্নাংশ কি হবে? n2 বাই n1 প্লাস n2। মোট মোল দ্রবণের মধ্যে কতটা দ্রাবক আছে, মোট মোল দ্রবণের মধ্যে কতটা দ্রাব আছে, সেটাই হচ্ছে তার মোল ভগ্নাংশ বলা হয়। একে x1 দিয়ে প্রকাশ করা যেতে পারে, একে x2 দিয়ে প্রকাশ করা যেতে পারে। তাহলে এবার আমরা সংখ্যাগত ধর্ম চলে যাই। সংখ্যাগত ধর্মে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কেন হয়? মানে বাষ্পচাপ আগে যা থাকে তার থেকে কিভাবে কমে যায়। তাহলে বাষ্প মানে এখানে আমরা জলীয় বাষ্পই দেখবো, জলকেই দেখবো। তাহলে জল জলীয় বাষ্পে পরিণত হবে কিভাবে? জল লীন তাপ গ্রহণ করে জলীয় বাষ্পে পরিণত হয়। আমরা দেখি রোজকার ঘটনায় মা প্রত্যেকদিন বাড়ির মেঝে মোছেন, পাত্রে জল বা তরল পদার্থ থাকলেই সে আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়ে যায়। সে পারিপার্শ্বিক অবস্থা থেকে তার লীন তাপ গ্রহণ করে। কোনো পাত্রের মধ্যে জল থাকলে সেই জল লীন তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হবে, জলীয় বাষ্পে। তাহলে এখানে জল আছে এই পাত্রে, জল লীন তাপ গ্রহণ করে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। কিছুটা বায়ুমণ্ডলে চলে যাচ্ছে, কিছুটা এর উপরে জমাই হয়ে থাকছে। আবার জলীয় বাষ্পের মধ্যে থেকে কিছু অণু লীন তাপ ত্যাগ করে আবার এই জলে পরিণত হচ্ছে। তাহলে জলে জলীয় বাষ্পে পরিণত হওয়া, লীন তাপ গ্রহণ করে একটা ঘটনা ঘটছে। এই ঘটনাকে বলা হচ্ছে বাষ্পীভবন। আবার লীন তাপ ত্যাগ করে পুনরায় জলে পরিণত হওয়ার এই ঘটনাটাকে বলা হচ্ছে ঘনীভবন। ঘনীভবন এবং বাষ্পীভবন দুটো প্রক্রিয়ায় কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। একটা সময় যদি কোনোভাবে বাইরে থেকে আমি গোটা ঘটনাটা দেখি, তাহলে দেখবো যে কোনো পরিবর্তনই তো দেখছি না। যেমন বাষ্পীভবন চলছে তেমন ঘনীভবন চলছে। যে পরিমাণ জল থাকার কথা সেই পরিমাণ জল আছে, যে পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা সেই পরিমাণ জলীয় বাষ্পই আছে, কিন্তু ঘটনাটা কন্টিনিউয়াসলি চলছে। একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে। এখানে আমরা জলীয় বাষ্পই দেখবো, জলকেই দেখবো। তাহলে জল জলীয় বাষ্পে পরিণত হবে কিভাবে? জল লীন তাপ গ্রহণ করে জলীয় বাষ্পে পরিণত হয়।
আমরা দেখি রোজকার ঘটনায় মা প্রত্যেকদিন বাড়ির মেঝে মোছেন, পাত্রে যদি জল বা তরল পদার্থ থাকলেই সে আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়ে যায়, সে পারিপার্শ্বিক অবস্থা থেকে তার ঋণ তাপ গ্রহণ করে। কোনো পাত্রের মধ্যে জল থাকলে সেই জল ঋণ তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হবে, জলীয় বাষ্পে। তাহলে এখানে জল আছে, এই পাত্রে জল ঋণ তাপ গ্রহণ করে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, কিছুটা বায়ুমণ্ডলে চলে যাচ্ছে, কিছুটা এর উপরে জমাই হয়ে থাকছে। আবার জলীয় বাষ্পের মধ্যে থেকে কিছু অণু ঋণ তাপ ত্যাগ করে আবার এই জলে পরিণত হচ্ছে। তাহলে জলে জলীয় বাষ্পে পরিণত হওয়া, ঋণ তাপ গ্রহণ করে একটা ঘটনা ঘটছে, এই ঘটনাকে বলা হচ্ছে বাষ্পীভবন। আবার ঋণ তাপ ত্যাগ করে পুনরায় জলে পরিণত হওয়ার এই ঘটনাটাকে বলা হচ্ছে ঘনীভবন। ঘনীভবন এবং বাষ্পীভবন দুটো প্রক্রিয়ায় কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। একটা সময় যদি কোনোভাবে বাইরে থেকে আমি গোটা ঘটনাটা দেখি, তাহলে দেখব যে কোনো পরিবর্তনই তো দেখছি না। যেমন বাষ্পীভবন চলছে তেমন ঘনীভবন চলছে, যে পরিমাণ জল থাকার কথা সেই পরিমাণ জল আছে, যে পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা সেই পরিমাণ জলীয় বাষ্পই আছে, কিন্তু ঘটনাটা কন্টিনিউয়াসলি চলছে। একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে ঘনীভবন আর বাষ্পীভবনের মধ্যে। তাহলে এই বাষ্পীভবন এবং ঘনীভবনের এই প্রক্রিয়াটাকে যদি আমি একটা বদ্ধ পাত্রে করি, তাহলেও এই ঘটনাটাই কন্টিনিউয়াসলি ঘটবে। এখানে জল আছে, জল এখানে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, বাষ্পীভবন ঘটছে। একই রকম ভাবে ঘনীভবনও ঘটছে। বাষ্পীভবনের আরেকটি কথা যেটা উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে বাষ্পীভবন কিন্তু তরলের উপরের তলের ঘটনা। এক বালতি জলকে যদি বালতিতেই রেখে আমি বাষ্পীভবন হতে দিই, তাহলে যত সময় লাগবে সেই জলকে আমরা দেখি যে মেঝেতে যদি আমি ঢেলে দিই, তাহলে আরো তাড়াতাড়ি অনেক কুইকলি হয়ে যাবে। কারণ উপরিতলের ক্ষেত্রফলের উপর বাষ্পীভবন নির্ভর করে। উপরিতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল, জল মেঝেতে ছড়িয়ে আছে, জল তাড়াতাড়ি বাষ্পীভবন হয়ে গেল। তো পাত্রে আমি একটি বাধ্য পাত্রে এই ঘটনাটা ঘটাচ্ছি, ঘটালে জল আস্তে আস্তে বাষ্পীভবন হয়ে এখানে জমা হয়ে যাচ্ছে, আবার ঘনীভবন প্রক্রিয়াও চলুক। তাহলে এখানে বাষ্প আকারে জল, জলীয় বাষ্প আকারে এখানে জমা হয়ে আছে। এই কণাগুলো সব সময় দৌড়ে বেড়াচ্ছে, পাত্রের উপরে, তরলের উপরে চাপ সৃষ্টি করছে, একটা অনবরত এদের মধ্যে সংঘর্ষ ঘটছে, পাত্রের দেয়ালের সঙ্গে সংঘর্ষ ঘটাচ্ছে, ফলে এখানে একটা চাপ সৃষ্টি হচ্ছে। সেই চাপটাকেই আমরা বলবো বাষ্প চাপ। তাহলে এই বাষ্প চাপ কমে যায়। কিভাবে কমে যায়? আমরা এখানে দ্রাবক হিসাবে বিশুদ্ধ জল নিয়েছি, বিশুদ্ধ জলের উপরের অংশ থেকে বাষ্পীভবন হচ্ছে, এবং উল্লেখ করতেই হবে ঘনীভবনও কিছুটা হলেও ঘটছে। তাহলে এই উপরিতলে শুধু জলের কণাই আছে, এখান থেকে বাষ্পীভবনের ঘটনাটা ঘটছে। এবার যদি আমি কোনোভাবে এর মধ্যে এমন কোনো দ্রবীভূত করিয়ে এটাকে দ্রবণ বানিয়ে দিই, যে দ্রাবক নিজে সহজে বাষ্পে পরিণত হয় না, উদ্বায়ী নয় বলে তাকে বলছে অনুদ্বায়ী।
কর্পূর যেমন হচ্ছে খুব উদ্বায়ী পদার্থ, কারণ কর্পূরকে আমরা যদি বাষ্পে রেখে দিই এমনি, তাহলে দেখবো যে কর্পূর উবে গিয়েছে, কখন বায়ুমণ্ডলের বায়ুর সঙ্গে মিশেই গিয়েছে, সেই জন্য তাকে বলা হয় উদ্বায়ী পদার্থ। কর্পূর খুব উদ্বায়ী। এমন দ্রাবক এখানে আমি দিচ্ছি, এই দ্রাবকের মধ্যে দিয়ে দ্রবণ তৈরি করছি, সেই দ্রাবক নিজে সহজে উদ্বায়ী নয়, তাহলে তাকে বলা হচ্ছে অনুদ্বায়ী। তাহলে দিলে কি হবে? দ্রাবক তো গোটা দ্রাবকের মধ্যে ছড়িয়ে পড়বে দ্রাবকণা, তাহলে উপরের অংশেরও যেমন দ্রাবক কণাও থাকবে, তেমন কিছু কিছু দ্রাবকণা এসেও এখানে জমা হবে। স্টার চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি, এগুলো দেখা গেল দ্রাবকণা, অনুদ্বায়ী দ্রাবকণা। ভেতরেও আছে, ভেতরেও আছে। তাহলে যেহেতু বাষ্পীয় ভবন তরলের উপরিতলের ঘটনা, তাহলে উপরিতলে যে পরিমাণ শুধু দ্রাবকণা ছিল, বর্তমানে অনুদ্বায়ী দ্রাবক তার মধ্যে দ্রবীভূত হওয়ার জন্য উপরিতলে দ্রাবকণার সংখ্যা কমে গেল। তাহলে কমে যাওয়ার ফলে কি হবে? একটাই ঘটনা ঘটবে, বাষ্পীভবন কম হবে। এখান থেকে যে বাষ্পীভবনের ঘটনাটা ঘটছিল সেটা কমে গেল, আর এই কমে যাওয়ার ফলে কি হবে? এখানে বাষ্প কম আকারে জমা হবে, যে পরিমাণ জমা হচ্ছিল সেই পরিমাণ জমা হবে না, সেই পরিমাণ জমা হবে না বলে তার বাষ্পচাপও কি হবে? কমে যাবে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আপেক্ষিক বলছে কেন? আপেক্ষিকের বাংলা অর্থ হচ্ছে তুলনামূলক, আগে যা ছিল তার তুলনায় কতটা কমলো। তাহলে আগে একটা বাষ্পচাপ ছিল, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ছিল, এখন আমরা দেখছি যে একটা দ্রাবক যখন ওর মধ্যে দিচ্ছি সে সহজে উদ্বায়ী নয়, সে সহজে বাষ্পে পরিণত হচ্ছে না, সঙ্গে সঙ্গে আমাদের বাষ্পচাপের কি হয়ে যাচ্ছে? অবনমন ঘটছে। এই ঘটনাকে বলা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আগে যদি বিশুদ্ধ দ্রাবক, যখন শুধু প্রথম অবস্থায় দ্রাবকই ছিল, এটাকে বিশুদ্ধ দ্রাবক বলছি, বিশুদ্ধ দ্রাবক, তার যদি বাষ্পচাপ P0 করা হয়, দ্রাবক অনুদ্বায়ী দ্রাবক দ্রবীভূত হওয়ার জন্য বাষ্পচাপ যদি P হয়, তাহলে কমে গিয়েছে, অবশ্যই P0 গ্রেটার দেন P। তাহলে P0 মাইনাস P হচ্ছে বাষ্পচাপের অবনমন। আপেক্ষিক অবনমন হচ্ছে আগে যা ছিল তার তুলনায় কতটা কমলো, এটাই হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের গাণিতিক রূপ। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের গাণিতিক রূপ। এবার এই বাষ্পচাপের অবনমনের উপরই বেস করে আমরা নেক্সট যে বিষয়টা জানবো সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্ক দেখব কিভাবে বেড়ে যাচ্ছে। খুব সুন্দর ইন্টারেস্টিং ঘটনা। এখানে দেখলাম বাষ্পচাপ কমে যাচ্ছে, এই বাষ্পচাপ কমে যাওয়ার জন্য এবার দেখব স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে। স্ফুটনযুক্ত অঙ্ক, যে তাপমাত্রায় তরল ফুটে বাষ্পে পরিণত হয়ে যায় সেই তাপমাত্রাকে বলছে স্ফুটনাঙ্ক। স্ফুটনযুক্ত অঙ্ক, যে তাপমাত্রায় বাষ্প ফুটে, মানে সেই তাপমাত্রাটাকে বলছে, সেই অঙ্কটাকে, গাণিতিক রূপটাকে বলছে স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক কি হবে? এখানে বৃদ্ধি পেয়ে যাবে। স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক তো আমরা জানি যে
কোনো তরল যে তাপমাত্রায় ফুটতে শুরু করে, ঠিক আছে? তাহলে স্ফুটনাঙ্ক, সেটা স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে কেন? স্ফুটনাঙ্ক কখন হয়? স্ফুটনাঙ্ক যখন হয় যখন তরল, বারবার জলকেই আমরা উদাহরণে আনবো। আমি বার্নারের উপর বসিয়েছি পাত্র, একে উত্তপ্ত করছি। তাহলে প্রথমেই তো স্ফুটন শুরু হয় না। আমরা কি দেখি? প্রথমে জলকে যখন ইয়ে করছি তখন এমনিতেই বাষ্পীভবন হচ্ছিল। টেম্পারেচার বাইরে থেকে আমি যখন দিচ্ছি এর মধ্যে, তাহলে ঋণ তাপ পাওয়ার ঘটনাটা বেশি হতে লেগে গেল। বেশি হওয়ার সঙ্গে সঙ্গে তাপ দেওয়ার ফলে কি হচ্ছে? বাষ্পীভবনের ঘটনাটা বাড়তে থাকছে। প্রত্যেক দিনের ঘটনা। জলকে গ্যাসে বসিয়েছি, তাপ দিচ্ছি, তাপ দিলে টেম্পারেচার বাড়ছে জলের, লীন তাপ নেওয়ার ঘটনাটাও বেশি হতে শুরু করছে, বাষ্পীভবনের ঘটনাটাও বেশি হতে শুরু করছে। হঠাৎ করে দেখব একটা এমন টেম্পারেচার এলো যখন এর মধ্যে তরল বা জল অত্যাধিক পরিমাণে ফুটতে শুরু করলো। সেই টেম্পারেচারটা কেন হচ্ছে? কেন তাড়াতাড়ি ওই টেম্পারেচারে ফুটতে শুরু করলো? এই বাষ্পীভবনের জন্য যে বাষ্পচাপ থাকে, ঠিক সেরকমই এই পাত্রের বাইরে একটা বায়ুমণ্ডলের চাপ থাকে। সাধারণত বায়ুমণ্ডলের চাপকে 1 অ্যাটমসফিয়ার ধরা হয়। আমরাও ধরলাম 1 অ্যাটমসফিয়ার। তাহলে এই 1 অ্যাটমসফিয়ার চাপ থাকে একটা বাইরের এই বায়ুমণ্ডলের বাইরের জগতে। তাহলে এইখানে যে বাষ্পচাপ, সেই বাষ্পচাপ যখন বায়ুমণ্ডলের চাপের সমান হয়ে যাবে বাইরে থেকে তাপ দেওয়ার ফলে, তখন এখানে একটা বিশাল ঘটনা শুরু হয়ে যাবে। তরল অত্যাধিক পরিমাণে ফুটতে শুরু করবে, অত্যাধিক হারে বাষ্পীভবনের ঘটনা শুরু হয়ে যাবে, যেটাকে আমরা স্ফুটন বলছি। স্ফুটন শুরু হয়ে যাবে। তাহলে এই বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ এবং এই বায়ুমণ্ডলের চাপ এবং তরলের উপরে যে বাষ্পচাপ যখন সমান হয়ে যাবে, তখন স্ফুটন কি হয়ে যাবে? অত্যাধিক হারে বেড়ে যাবে। ঠিক সেই এবার ঘটনা হলো, যখন এর মধ্যে কোনো অনুদ্বায়ী পদার্থ, এর মধ্যে দ্রাবক পদার্থ হিসাবে দ্রাবক দিচ্ছি, তখন কি হচ্ছে ঘটনাটা এটাই হচ্ছে যে এ তরলের সমস্ত জায়গা যেমন দখল করছে, উপরিতলেও দখল করছে, এর আগেই দেখলাম। ফলে কি হচ্ছে? ফলে বাষ্পীভবনের ঘটনা কমে গিয়েছে, বাষ্পচাপ কি হয়ে গিয়েছে? কমে গিয়েছে। বাষ্পচাপের কি হয়েছে? বাষ্পচাপ কমে গিয়েছে। তাহলে বাষ্পচাপ কমে যাওয়ার ফলে তাকে আবার যখন বায়ুমণ্ডলীয় চাপের সমান হতে হবে, তখন নিশ্চয়ই বেশি এখান থেকে তাকে তাপ দিতে হবে। তাপমাত্রা বৃদ্ধি করতে কি হবে? বেশি পরিমাণ তাপমাত্রা প্রয়োজন হবে, বেশি তাপের প্রয়োজন হবে, বেশি তাপমাত্রায় জল ফুটতে শুরু করবে, কারণ বাষ্পচাপ কমে গিয়েছে। আবার বায়ুমণ্ডলের সমান হতে গেলে তাকে বাইরে থেকে আরো বেশি তাপ দিতে হবে, তবে কি তাপমাত্রা এমন জায়গায় যেতে হবে তাকে, তবে সে ফুটবে। তাহলে স্ফুটনাঙ্ক কি হয়ে যাচ্ছে? বৃদ্ধি হয়ে যাচ্ছে। আগে যা ছিল এখন থেকে তার থেকে বেশি তাপমাত্রা তাকে দিতে হচ্ছে, তবে গিয়ে সে স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে। ব্যাখ্যাটা আরেকটু সহজভাবে বোঝালে এরকম ভাবে দাঁড়ায়। কিরকম দাঁড়াবে? দেখা গেল যে আগে এই রকম জায়গায় একটা তাপমাত্রা ছিল, বাষ্পচাপ কিছু একটা ছিল কম সম, সেখান থেকে এই রকম জায়গায় বাষ্পচাপ, মানে এখানে বায়ুমণ্ডলীয় চাপ ছিল, এর সমান হতে হচ্ছিল, তাহলেই ফুটতে শুরু করছিল। এখানে যে বাষ্পচাপ ছিল এই জায়গায় যেতে হলেই সে ফুটতে হচ্ছিল। এখন কি? বাষ্পচাপের লেয়ার তো কমে গিয়েছে, অনুদ্বায়ী দ্রাবক দ্রবীভূত হওয়ার ফলে বাষ্পচাপ কমে গিয়েছে। তাহলে এই বাষ্পচাপ থেকে বায়ুমণ্ডলীয় বাষ্পচাপে যেতে গেলে অবশ্যই তাকে বেশি
তাপমাত্রা দিতে হচ্ছে, যার ফলে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটছে। যদি আমরা এটাকে লেখচিত্রের মাধ্যমে দেখাই তাহলে দাঁড়াবে এরকম। আগে যদি টিবি যদি স্ফুটনাঙ্ক থাকতো কোনো তরলের, তাহলে দ্রবণের ক্ষেত্রে কোনো অনুদ্বায়ী দ্রাবক দ্রবীভূত হওয়ার ফলে যে দ্রবণ তৈরি হয়েছে তার স্ফুটনাঙ্ক এখন টিবি ড্যাশ হয়ে গিয়েছে। আগে ছিল টিবি, এখন হয়ে গিয়েছে টিবি ড্যাশ। এদিকে বাষ্পচাপ বাড়ে। তাহলে অবশ্যই টিবি ড্যাশ টিবির থেকে বেশি, এটাকে আমরা ডেল্টা টিবি দিয়ে প্রকাশ করি। স্ফুটনাঙ্ক উন্নয়ন বা স্ফুটনাঙ্ক বৃদ্ধি, স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি ঘটেছে সেই বৃদ্ধিটা ডেল্টা টিবি দিয়ে প্রকাশ করছি, টিবি ড্যাশ মাইনাস টিবি। তাহলে এই স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কে রাউলস কতগুলি সূত্র দিয়েছেন, যাকে আমরা বলবো রাউলসের সূত্র। তাহলে রাউলসের সূত্র, প্রথম সূত্রটা কি? ফার্স্ট ল হচ্ছে কোন দ্রাবকে অনুদ্বায়ী দ্রাবক দ্রবীভূত হতে হবে। যদি দ্রবীভূত হয় তাহলে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে সেটা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিবি দিয়ে প্রকাশ করছি, তা মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক, মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। সেকেন্ড লটা কি আসছে? সেকেন্ড ল হচ্ছে দ্রাবক একই দ্রাবকে নির্দিষ্ট উষ্ণতায় বিভিন্ন দ্রাবক যদি দ্রবীভূত করি, তাহলে এবং তার পরিমাণটা যদি 1 গ্রাম অণু বা 1 মোল হয়, পরিমাণটা যদি সমান হয়, তাহলে দ্রবণটার কি হবে? স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে। সেই স্ফুটনাঙ্কের উন্নয়ন কিন্তু সবার ক্ষেত্রে সমান হবে, বিভিন্ন দ্রাবক একই পরিমাণে যদি দ্রবীভূত হয়। তাহলে একই পরিমাণে দ্রাবক বা 1 গ্রাম অণু দ্রাবকে কি থাকবে? সমান সংখ্যক অণুই তো থাকবে। তাহলে সমান সংখ্যক অণু যদি একই দ্রাবকে বিভিন্ন পরিমাণে থাকে, বিভিন্নভাবে থাকে, বিভিন্ন দ্রবে, তাহলে কি হবে? এটা তো সংখ্যাগত ধর্ম, দ্রবের প্রকৃতির উপর নির্ভর করছে না। গ্লুকোজ ডুবালেও যা হবে, চিনি কোনোভাবে দ্রবীভূত করে দিয়ে যদি আমি কোনোভাবে কমাতে পারি, স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটাতে পারি, তাহলেও দেখবো যে কি হচ্ছে, মূল যে স্ফুটনাঙ্কের উন্নয়ন সেটা দুটি ক্ষেত্রে একই হচ্ছে।